ঠিক আছে ঠিক আছে। তো আমরা লাস্ট ক্লাস কি হিসেবে নিয়েছিলাম বলতো আমরা থার্মাল পাওয়ার প্ল্যান্ট থার্মাল পাওয়ার প্ল্যান্ট এটার মধ্যে আমরা কি করতে থার্মালের মধ্যে কোল ফায়ার তাই তো কোল ফায়ার থার্মাল পাওয়ার প্ল্যান্ট। তো আমরা আজকে আরেক ধরনের থার্মাল পাওয়ার প্ল্যান্ট করব, সেটা হলো কি নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট তাই তো। এটা আমরা দুইটা ক্লাস নিব নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট নিয়ে। তো আজকে আমরা ফান্ডামেন্টাল জিনিসগুলো দেখার চেষ্টা করব, পরবর্তীতে আমরা ডিপলি যাব নেক্সট ক্লাসে। তো মানে যারা আজকে আসছেন নেক্সট ক্লাসে আসার চেষ্টা করবেন যাতে এই নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টটা ভালোভাবে বুঝতে পারেন। আচ্ছা, তো নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কি কি করে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কি হবে? যেমন হাইড্রোলিক পাওয়ার প্ল্যান্ট কি ছিল আমাদের, যে পানি রূপান্তরিত হয়েছিল সেমভাবে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কি হবে? নিউক্লিয়ার এনার্জি তাই তো। এখন দেখেন সুবিধাটা কি আমাদের সাথে, কেন নিউক্লিয়ার প্রয়োজন? যে আমাদের 1 কিলোগ্রাম নিউক্লিয়ার থেকে বা ইউরেনিয়াম থেকে যে পরিমাণ এনার্জি পাওয়া যায়, সেই পরিমাণ এনার্জি পাইতে গেলে আমাদের 4,500 টন গোল্ড লাগবে। যে 1 কেজি ইউরেনিয়াম থেকে যা আপনার এনার্জি পাওয়া যাবে সেটা সেই পরিমাণ এনার্জি পাইতে কতটুকু আমাদের গোল্ড লাগবে? 45,000 টন। কেজি না কিন্তু 35,000 কেজি না কিন্তু 35,000 টন। ঠিক আছে, তাহলে বুঝতেই পারতেছি যে কত হিউজ অ্যামাউন্ট অফ এনার্জি পাওয়া যায় আসলে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট থেকে। আচ্ছা, তো why নিউক্লিয়ার, কেন নিউক্লিয়ার? আমরা তো কোল দিয়ে হচ্ছিল বা আদার পাওয়ার প্ল্যান্টগুলো ছিল, তারপরও কেন আমরা নিউক্লিয়ারের দিকে যাবো? দেখেন যে আমাদের যে ওয়েল বা কোল যেগুলো ছিল, তো এগুলো কিন্তু আস্তে আস্তে কি হচ্ছে বলতো, আস্তে আস্তে রিসোর্সটা আস্তে আস্তে কমতেছে তাই না? তো এই জন্য আমরা কি অল্টারনেটিভ সোর্স চেষ্টা করলাম। তো এই জায়গা থেকেই আমরা আসলে নিউক্লিয়ারে শিফট হইলাম আর কি। আর যেহেতু আমাদের নিউক্লিয়ারে দেখলাম যে হিউজ পরিমাণ অ্যামাউন্ট অফ এনার্জি পাচ্ছি কোল ফায়ারের তুলনায়, তো সেই জায়গা থেকে আসলে আমাদের নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের দিকে যাওয়া। এবার তুই দেখি অ্যাডভান্টেজ গুলো, যে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট আমাদের অ্যাডভান্টেজ কি ইম্পর্টেন্ট দেখেন কি লেখা, demand for coal, oil and gas, the cost of which are tending to rise as the stocks become depleted. যেহেতু আস্তে আস্তে আমাদের এই মজুদগুলো কমা শুরু করছে বা আস্তে আস্তে কমবে আরো, তাহলে এই প্রাইসগুলো কি হবে? বাড়বে তাই না? তো এইটা এই অন্যদিকে আমাদের কি লাগতেছে বলতো, আমাদের নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে কম পরিমাণ ফুয়েল লাগতেছে, তো ওরা হলো ফুয়েল কস্ট কম তাই না? আচ্ছা, আরেকটা কি বা ডিপেন্ডেন্সি কমাচ্ছে এটার উপরে, কোল অয়েল গ্যাস এগুলোর উপরে। আর ট্রান্সপোর্ট, যেহেতু বললাম যে ধরেন 1 কেজি আপনি ইউরেনিয়াম যত সহজে ট্রান্সপোর্ট করতে পারবেন, যদিও বিশেষ ব্যবস্থা লাগবে যেহেতু এটা অন্তর্রাষ্ট্রীয়, ঠিক আছে, রেডিয়েটিভ, তো সেটা যদি বাদ দিই কিন্তু আপনার ট্রান্সপোর্ট ফ্যাসিলিটি কিন্তু এটাতে বেশি লাগবে যদি কোল ফায়ারে সেটা করি। কারণ 45,000 টন 1 কেজি একদিকে আর 45,000 টন আপনার কোল একদিকে, তাই না? আর হলো যে আপনার নিউক্লিয়ার পাওয়ার যখন ফিউশন বিক্রিয়াটা হয় তখন কিছু ফিসাইল ম্যাটেরিয়াল উৎপন্ন হয়, যেটা কিনা হ্যাঁ যখন আমরা এটা আবার রিনিউ করতে পারি, বুঝতে পারছি? আচ্ছা, ফিসাইল ম্যাটেরিয়ালস কি আমরা একটু পরে করতেছি, ফিসাইল ম্যাটেরিয়াল করবো, ফার্টাইল ম্যাটেরিয়াল করবো, এটা পরে করতেছি, এটা আপাতত রাখি না। এরপরে দেখেন কি বলছে, যে তুলনামূলক এটা কি লাগে, এরিয়াটা কম লাগে কনভেনশনাল পাওয়ার প্ল্যান্টের হ্যাঁ ইকুয়াল ক্যাপাসিটি। কারণ আপনি ধরেন 2400 মেগাওয়াটের একটা কোল ফায়ার পাওয়ার প্ল্যান্ট তৈরি করবেন, এটা যদি ল্যান্ড এরিয়া লাগবে তার তুলনায় সেম ক্যাপাসিটি আপনি নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট তৈরি করবেন তুলনামূলক এরিয়া লাগবে, তাই তো? আর আরেকটা জিনিস হলো যে আপনার নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টটা পার্শিয়ালি হলো জিওগ্রাফিক ফ্যাক্টর থেকে ইন্ডিপেন্ডেন্ট। যেমন আমাদের নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে একটা জিনিস হিসেবে বলা হয় সেটা হলো এনাফ পরিমাণ ওয়াটার, ঠিক আছে? তো এই জিনিসটা যদি আমরা ইনশিওর করতে পারি, এটা আমরা জিওগ্রাফিক লোকেশনের উপর ডিপেন্ড করতেছি, বুঝতে পারছেন? মানে এটা কোথায় তৈরি করবো আমরা, জিওগ্রাফিক লোকেশন
ডিপেন্ড করছে না, যদি আমরা এনাফ পরিমাণ সাফিসিয়েন্ট পরিমাণ পানি জোগান দিতে পারি। তো এই কারণে দেখবেন যে আমাদের নিউক্লিয়ার পাওয়ার কোথায় হচ্ছে, রূপপুর হচ্ছে। রূপপুরে কোন নদীর পারে হচ্ছে বলতো, একদম পার বেশি পদ্মা নদীর পারে, ঠিক আছে, পদ্মা নদীর পারে, একদম পদ্মা নদীর পারেই হচ্ছে, কারণ যাতে আমরা এনাফ পরিমাণ পানি পাই। ক্যাপাসিটি কত 24 1200 দুইটা ইউনিট 24। আচ্ছা, আর যেটা বললাম যে আমাদের কম পরিমাণ ফুয়েল দিয়ে আমরা কি করতে পারছি, তুলনাগুলো বেশি স্মল অ্যামাউন্ট অফ ফুয়েল, মানে কম ফুয়েল ইউজ করে আমরা বেশি পরিমাণ এনার্জি পাচ্ছি। তার মানে কি যে প্রতি ইউনিট প্রোডাকশন কস্ট কি হচ্ছে আমাদের কমে যাচ্ছে না তুলনাগুলো, তাই না? আর এটা কি, এটা তুলনামূলক ক্লিন সোর্স অফ এনার্জি, বুঝতে পারছেন? মানে হলো এই যে পাওয়ার প্ল্যান্ট গুলো হয় এটা একটু নিট এন্ড ক্লিন হয়, এন্ড সেটা কি হয়, সেটা আমাদের এনভায়রনমেন্টকে পলিউট করে না। যেমন কোল ফায়ার গুলো কি হয়, বায়ু দূষণ করে, ঠিক আছে, বায়ু দূষণ করে। তো কিন্তু নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কিন্তু আমাদের ওরকম কোনো সমস্যা নেই। ডিসঅ্যাডভান্টেজ কি নাই, অবশ্যই আছে, সেগুলো আমরা দেখি ডিসঅ্যাডভান্টেজ গুলো কি, তাই তো? দেখেন তাহলে ডিসঅ্যাডভান্টেজ গুলো কি বলছে, ক্যাপিটাল কস্ট বেশি, বুঝতে পারছেন? আর হলো টেকনিক্যাল নলেজ, এটা আপনার মানে স্পেশালাইজ লোকজন লাগবে এটা অপারেট করার জন্য বা এটা তৈরি করার জন্য, বুঝতে পারছেন? আরেকটা কি বলবো, এখানে বাই প্রোডাক্ট কি রেডিওঅ্যাক্টিভ পলিউশন, হ্যাঁ রেডিওঅ্যাক্টিভ ম্যাটেরিয়ালস তৈরি হয় যেটা আমাদের জন্য স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ঠিক আছে, বা পরিবেশের জন্য ক্ষতিকর। তো সেটা আবার খুব ভালোভাবে মেনটেন করা লাগে। আচ্ছা, আর হলো যেহেতু আমাদের এখানে ধরেন স্পেশালাইজড লোকজন লাগবে, তাদের স্যালারি কষ্ট বেশি, ঠিক আছে, তো এই যে মেইনটেনেন্স চার্জটা আমাদের জন্য হলো বেশি। আচ্ছা, আর আরেকটা হলো ভেরিয়েবল লোড অপারেশনের জন্য এটা মানে পারফেক্ট, মানে ধরেন আপনার লোডটা ভেরি করে, তো এটার সাথে ইনস্ট্যান্ট এটার সাথে আবার এটা ভেরি করতে পারে না, মানে ধরেন আপনার লোডটা খুব ইনস্ট্যান্টলি ভেরি করতেছে, সাথে সাথে এটার যে প্রোডাকশন সেটাও ভেরি করতে পারছে, ব্যাপারটা এরকম না, বুঝতে পারছেন? যেমন লোড ফ্যাক্টর এটা আমরা ম্যাথমেটিক্যাল করবো, তখন এটা ইফেক্টিভ যখন 80% কি থাকে বলেন তো, 80% উপরে বেশি লোড ফ্যাক্টরটা থাকে, তখন এটা কি আমাদের মানে এটা ভালোভাবে কাজ করে। এর কম বেশি হলে যখন এটা ফ্লাকচুয়েট করে লোডের ভ্যালু বা ডিমান্ড আমাদের, তখন এটা আবার খুব ভালোভাবে কাজ করতে পারে না, মানে ওটার সাথে অ্যাডজাস্ট করতে পারে না। আরেকটা হলো যে এখান যে আমাদের যে ইটা তৈরি হয়, ওয়েস্টেজগুলো তৈরি হয়, রেডিওঅ্যাক্টিভ ম্যাটেরিয়ালগুলো তৈরি হয়, তো এটা ডিসপোজাল করা কিন্তু আবার নর্মাল ব্যাপার না। তো এটা কি করতে বলেন তো, যে এটা আমাদের দেখা যায় সমুদ্রের তলদেশে কোথাও এটাই করতে হবে, ডিসপোজ করতে হবে, বুঝতে পারছেন? যে এটা তো আমরা উন্মুক্ত পরিবেশে করতে পারবো। আচ্ছা, তো এই গেল আমাদের কি বলেন তো অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, তাই তো? আচ্ছা, এখন আমরা একটু পড়াশোনা করব নিউক্লিয়ার রিঅ্যাকশন, বুঝতে পারছেন? যেহেতু আমাদের বেসিক জিনিসটা হলো মানে নিউক্লিয়ার রিঅ্যাকশনের কারণে তো আমাদের এনার্জিটা রিলিজ হয়, তাই না? তো আমরা আজকে পড়াশোনা করব নিউক্লিয়ার রিঅ্যাকশন নিয়ে। তারপরে আমরা নেক্সট দিন যাবো হলো যে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের মধ্যে কি কম্পোনেন্ট থাকে বা কিভাবে কি দিয়ে তৈরি হয়, ঠিক আছে, ওটা পরে আমরা আগে ফান্ডামেন্টাল জিনিসগুলো দেখে আসি। হ্যাঁ, নিউক্লিয়ার রিঅ্যাকশন কি বলেন তো? কেমিক্যাল রিঅ্যাকশন নিউক্লিয়ার রিঅ্যাকশন পার্থক্য বলতে পারেন? বিক্রিয়া মানে রাসায়নিক বিক্রিয়া আর নিউক্লিয়ার বিক্রিয়া মধ্যে পার্থক্য। রাসায়নিক বিক্রিয়া কি জিনিস? কেমিক্যাল অবস্থা, হ্যাঁ কেমিক্যাল, যেমন ধরেন আপনারা কি বলেন, যেটা বলি এত অবস্থা থেকে আর অবস্থা পরিবর্তন, ছোট কথা বলি, আমি ধরেন এটা জানি, এটা লবণ তৈরি হচ্ছে না, ধরলাম আপনাদের পরিচিত ইকুয়েশন দিলাম, এটা কি সোডিয়াম ক্লোরাইড, কি তৈরি হয় সোডিয়াম ক্লোরাইড, তাই না? দেখেন তো এটা আপনার যখন আপনি লিখা শুরু করছেন এর মধ্যে শুরুতে কি ছিল সোডিয়াম ক্লোরাইড, আর যখন উৎপাদটা তৈরি করছেন তখন কি আছে, সোডিয়াম আছে ক্লোরাইড আছে, মলিকুলার কোন পার্থক্য তৈরি হয়েছে, আপনি যে মলিকুল নিয়ে কাজ করছেন এইগুলো, হ্যাঁ যদিও তাদের বিক্রিয়া করে অন্য একটা ফর্মে চলে গেছে, মলিকুলার কোনো পার্থক্য হয়েছে,
তাই না? সোডিয়াম তো সোডিয়ামই আছে, ক্লোরিন তো ক্লোরিন আছে, তাই না? তো এটা রাসায়নিক বিক্রিয়া করছে, কিন্তু যখন আমি নিউক্লিয়ার রিঅ্যাকশন করব তখন যেটা হবে মলিকুলটা চেঞ্জ হয়ে যাবে, বুঝতে পারছেন? মানে ভেঙে নিউক্লিয়াসটা ভেঙে অন্য একটা তৈরি করবে, বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে কি বলে নিউক্লিয়ার রিঅ্যাকশনটা কি পড়েন? Composition of the nucleus so as to produce an atom of a new element. মানে বলতেছে যে এই বিক্রিয়াটার মধ্যে যে আপনারা এটা জানেন যে আপনার কি থাকে বলুন তো, এটা অ্যাটমের মধ্যে নিউক্লিয়াস থাকে আর তার দিয়ে কি থাকে, ইলেকট্রন থাকে, তাই না? আর এই নিউক্লিয়াসের মধ্যে কি থাকে, প্রোটন আর নিউট্রন, তাই তো? প্রোটন আর নিউট্রন, তাই না? দেখেন তো আপনারা একটা পড়ছেন যে সোডিয়ামের পারমাণবিক সংখ্যা কত বলুন তো, 11, তাই না? আবার ক্লোরিনের কত, 19, ঠিক আছে? তো যতক্ষণ পর্যন্ত এই পারমাণবিক সংখ্যাটা কি থাকে বলুন তো, মানে একটা সোডিয়ামের জন্য তো পারমাণবিক সংখ্যা সেম, তাই না? 19, 11, বা এই ক্লোরিনের জন্য কত, 19। তো আপনার যখন সোডিয়াম থেকে চলো অন্য কিছু বানাইতে হয়, করতে হয়, তাহলে আপনার কি করতে বলেন তো, এই যে পারমাণবিক সংখ্যা চেঞ্জ করতে হবে, তাই না? এটা চেঞ্জ না হলে তো, মানে নিউক্লিয়াস চেঞ্জ না হলে তো আর কি হচ্ছে না, ইলেকট্রন তো কম বেশি হইতো, ইলেকট্রন কি করে একজন দিয়ে দেয়, শেয়ার করে, এগুলো তো, এটা তো সমস্যা না, এটা বলে তো কি হয় না, ওই অ্যাটমটা চেঞ্জ হয়ে যায় না। অ্যাটমটা চেঞ্জ হয় কখন বলেন তো, দেখা যায় যে পার্থক্য, অ্যাটমগুলো পার্থক্য কোথায় হয়েছে, পারমাণবিক সংখ্যা নাম্বার, পারমাণবিক নাম্বার না। তো এটা যদি ধর এরকম হয়ে যায়, সোডিয়াম 10 হয়ে যায়, তখন কি আর কি সোডিয়াম থাকবে, এটা অন্য একটা বলে অ্যাটম হয়ে যাবে না? তাহলে অ্যাটমের এই চেঞ্জটা হইতে গেলে কোন জায়গাটায় কি করা লাগবে, চেঞ্জ আনতে হবে বলেন তো, নিউক্লিয়াসে। মানে এই যে প্রোটন, এটা যে এই পারমাণবিক সংখ্যা মানে কি, প্রোটন নাম্বার, তাই না? এই প্রোটন থাকে কোথায়, নিউক্লিয়াসে। তাহলে এই যাতে চেঞ্জ আনতে গেলে কোথায় চেঞ্জ আনা লাগবে আমাদের, বেসিক্যালি নিউক্লিয়াসে। তার মানে নিউক্লিয়ার রিঅ্যাকশন হয় কি বলেন তো, যা ঘটনা ঘটে নিউক্লিয়াসের মধ্যে, বুঝতে পারছেন? এই নিউক্লিয়াসের মধ্যে রিঅ্যাকশনটা হয়ে মানে নিউক্লিয়াসটা ভেঙে ভেঙে আমাদের নতুন সাবস্টেন্স তৈরি করে, বুঝতে পারছেন? নতুন অ্যাটম তৈরি করে বা নতুন মলিকুল তৈরি করে, বুঝতে পারছি? আচ্ছা, তাহলে নিউক্লিয়ারেশন কি বলবো, যেটা বলবো কি বলে বলেন তো, কোথায় কোথায় চেঞ্জটা আনে, নিউক্লিয়াসের মধ্যে চেঞ্জটা আনে। দেখেন, চেঞ্জ ইন দা কম্পোজিশন অফ দা নিউক্লিয়াস, নিউক্লিয়াসের মধ্যে কম্পোজিশন অফ দা চেঞ্জ আনে। এর ফলে কি তৈরি হয় বলেন তো, নতুন ধরনের অ্যাটম তৈরি হয়, বুঝতে পারছেন? তো এটা কিভাবে হতে পারে, নিউক্লিয়াসটা আপনি আপনি ভেঙে যাবেন বা নিউক্লিয়াসটা আপনি আপনি হবে না, তাই না? তো এটা কোনোভাবে হিট করতে হবে নিউক্লিয়াসটাকে, তাই তো, বা বম্বার্ড করতে হবে। তো সেটার জন্য কি করা হয়, কি ধরনের বম্বার্ডমেন্ট পার্টিকেল ইউজ করা হয়? ইউজ করা হয় প্রোটন, ইউজ করা যেতে পারে, তার আলফা পার্টিকেল ইউজ করা যেতে পারে, ঠিক আছে? ডিউটেরন, নিউট্রন, গামা রে। তো এগুলো দিয়ে যদি মনে করেন কোনোভাবে নিউক্লিয়াস হিট করতে পারি, তোমার নিউক্লিয়াসটা তখন দেখে কি হবে, আবার নতুন অ্যাটম তৈরি করবে, বুঝতে পারছেন? অন্য ধরনের অ্যাটম তৈরি করবে, বুঝতে পারছেন? তো এগুলো একটু শিখবেন যে কোনটা কি, যেমন হিলিয়ামের সঙ্গে কি এটা কি, ঠিক আছে? এগুলো একটু দেখবেন, বিশেষ করে হিড্রোজেনটা দেখবেন। আচ্ছা, এটা বললাম। এই পরবর্তীতে দেখি যে বম্বার্ডমেন্ট পার্টিগুলো কিভাবে তৈরি হয় আসলে। আগে তো আমার কাছে এই পার্টিগুলো থাকা লাগবে, তারপর এটা নিয়ে না ওই নিউক্লিয়ার একটা নিউক্লিয়াসকে হিট করবে, তাই না? আগে তো এই পার্টিগুলো তৈরি করা লাগবে। যেমন ধরো নাইট্রোজেনের সাথে যদি হাইড্রোজেনের রিঅ্যাকশন হয়, বুঝতে পারছেন? তখন কি হবে বলেন তো, একটা কি ধরনের তৈরি হয়, কি তৈরি হয় এটার সাথে, হিলিয়াম। হিলিয়াম না, এটা কি বলা হয়, এটাকে কি পার্টিকেল বলা হয়, এটাকে দেখলাম যেমন তো আলফা পার্টিকেল, ঠিক আছে? সোজা কথা, আমি যে বললাম যে আলফা পার্টিকেল বা নিউট্রন বা প্রোটন এগুলো যে বললাম, এগুলো আগে তৈরি করতে হবে আমার, তারপর এটা নিউক্লিয়াস কোনো একটা নিউক্লিয়াসের সাথে রিলিজ করে তারপর না এনার্জি রিলিজ করবে, তাই না? তো সেই তৈরি প্রক্রিয়া দেখতেছি কি হতে পারে বলতো, যেমন হাইড্রোজেন কি হইতেছে, রিঅ্যাকশন করে এখান থেকে কি পেতে পারি, আলফা পার্টিকেল পেতে পারি, তাই না? নিউট্রন কিভাবে হইতে পারে, বেরিলিয়াম আর হিলিয়াম, তখন একটা কি হইতে পারে, একটা নিউট্রন রিলিজ হয়, ঠিক আছে? তো এখান থেকে নিউট্রন পাইতে পারি। তো এগুলো আপনার কি করা লাগবে না, মনে রাখা লাগবে না, আমি জাস্ট দেখানোর জন্য দেখাচ্ছি। পরীক্ষার জন্য কি করতে হবে বলে দেবেন।
আচ্ছা, এখন কথা হলো যে আমরা তো অনেক ধরনের পার্টিকেল পড়লাম, যে বললাম যে আলফা পার্টিকেল, নিউট্রন, নিউট্রন, তাই না? এগুলো দিয়ে আমরা কি করতে পারি? নিউক্লিয়ার রিঅ্যাকশনটা করাইতে পারি। তারপরেও কেন আমরা নিউট্রন দিয়ে কাজটা করাবো? মানে আমরা মূলত করানো হয় নিউট্রন দিয়ে, এটা কেন? যে আলফা পার্টিকেল, একটু দেখলাম আলফা পার্টিকেল, নিউট্রন, এগুলো তো বলে ইউজ করা যেতে পারে, কিন্তু আমরা ইউজ করি মূলত কিসে দিয়ে? নিউট্রন। কেন নিউট্রন ইউজ করি সেটাই বলতেছি। দেখেন কি বলছে বলুন তো, ইট হ্যাজ নো চার্জ। নিউট্রনের কোনো চার্জ আছে? ইলেকট্রনের চার্জ কি? নেগেটিভ। আর প্রোটনের চার্জ কি? পজিটিভ। নিউট্রনের কোনো চার্জ আছে? চার্জ নেই। তাহলে কি বলছে বল দেখেন তো, যেহেতু এটা কোনো চার্জ নাই নিউট্রনের, and thus requires less kinetic energy to flow through matter because it does not produce an electrical repulsion. মানে বলতে যাচ্ছে যে যখন এটা কোনো একটা ম্যাটার, মানে কোনো একটা পদার্থের মধ্যে দিয়ে যখন এটা ফ্লো করতে যায়, বুঝতে পারছেন, তো এটা ইলেকট্রিক ফিল্ডের কারণে কোনো রিপালশন, মানে বাধাগ্রস্ত হয় না, তুলনামূলক কম বাধাগ্রস্ত হয়, বুঝতে পারছেন? মানে এর উপরে বাধাদারিকারী বলটা কম হয়, যেহেতু এটা কোনো চার্জ নাই। ব্যাপারটা এরকম যদি বুঝেন, ধরেন আপনার কাছে একটা পজিটিভ ফিল্ড আছে, তো যদি প্রোটন আসতে চায় তাহলে কি করবে বলেন তো? প্রোটনের দিকে মাথা দিকে না, তাই তো? তাই তো? যদি আবার ইলেকট্রন থাকতো তখন কি হইতো? আরো অ্যাট্রাক্ট করতে। এটা কিন্তু হচ্ছে কিন্তু চার্জের কারণে, তাই না? ধরেন যদি প্রোটন নিয়ে হইতো তখন কি হইতো? রিপালশনটা বেশি হইতো। কিন্তু এটা কোনো চার্জ নাই, তাহলে এটা কোনো ম্যাটারই করতেছে না, বুঝতে পারছেন? মানে সহজে এটা কম কাইনেটিক এনার্জি প্রয়োজন, এনার্জি কম প্রয়োজন হয় কোনো একটা ম্যাটারের মধ্যে দিয়ে ফ্লো করার জন্য, বুঝতে পারছেন? যে অন্য পার্টিকুলার তুলনায় যে এনার্জি লাগতো অন্য পার্টিকুলার কোনো একটা ম্যাটারের মধ্যে ফ্লো করার জন্য, তার তুলনায় নিউট্রনের কি কাইনেটিক এনার্জি অনেক কম প্রয়োজন হয়, বুঝতে পারছেন? আর কি বলছে, ইট ক্যান মুভ থ্রু ম্যাটার ফর লঙ্গার ডিসটেন্স দ্যান চার্জ পার্টিকেল উইদাউট বিং স্টপ। বলছে যে কোনো একটা ম্যাটারের মধ্যে দিয়ে এটা অনেক ডিসটেন্স পর্যন্ত যেতে পারে তুলনামূলক কার থেকে? যাদের চার্জ আছে, বুঝতে পারছেন? হ্যাঁ, মানে যখন সে কোনো একটা ম্যাটারের মধ্যে যাওয়ার যাই থাকবে তাতে এনার্জি লস করে থাকবে না আস্তে আস্তে, তো একটা সময় তো থেমে যেতে হবে, তাই না? তো এই যে থেমে যাওয়া, তো এই যে ডিসটেন্সটা অতিক্রম করতে পারে, এটা বাকি অন্যান্য বাড়িগুলো কি এইটা নিউটনটা বেশি করে দেয়, তাই তো? এই কারণে আমরা এই দুটো সুবিধার কারণে কি করি আমরা বলুন তো? নিউটন ইউজ করি অন্যগুলোর তুলনায়। তো আপনাদের কোশ্চেন আসতে পারে যে আমরা ওয়াই কেন নিউটন ইউজ করি, বুঝতে পারছেন? যে রিঅ্যাকশনটার মধ্যে কেন নিউটন ইউজ করব, তাই তো? এটা একটা ভালো কোশ্চেন, বুঝতে পারছেন? ফিশনটা কি বলতো? আস্তে আর ফিশন এটা আস্তে আস্তে বলতেছি এক মিনিট একটা। আচ্ছা দেখেন, যেহেতু আমরা বললাম যে আমরা নিউটন যে কাজটা করব, নিউক্লিয়ার রিঅ্যাকশনটা করব, নিউক্লিয়ার আমরা দিয়ে নিউটন দিয়ে, তার নিউটন কিভাবে তৈরি করা যায় সেটা জানা লাগবে আমাদের, তাই তো? তো আমরা প্রথমে দেখছিলাম, এই ইকুয়েশনটা দেখছিলাম, দেখলাম না? তো এই যে বলেন তো এই রিঅ্যাকশনের মধ্যে আমরা কি করতে পারি? আমরা নিউটন তৈরি করতে পারি, বুঝতে পারছেন? সেম ভাবে ধরো একটা লাইট এলিমেন্ট, ধরো একটা বেরিলিয়ামকে যদি আমরা গামা পার্টিকেল দ্বারা হিট করি, তখনও কি হবে? ধরো একটা নিউটন তৈরি মানে কি বলতো? আলটিমেটলি কি হয়েছে বলতো? দেখো ওর কিন্তু অ্যাটমিক নাম্বারও 0, মাস নাম্বারও 0। দেখেন 9 আর 0, তাই না? মিলে কত হয়? 8। 9 আর 0 কত হয়? 9। এখানে দেখেন তো ভেঙে কি হয়েছে? 8 আর 1 9, তাই না? দেখেন 4 4 4, তাই না? আলটিমেটলি দেখেন কি হয়েছে বলুন তো? আলটিমেটলি যে এখানে যে মাস নাম্বার ছিল, মাস নাম্বার আসলে কি? প্রোটন আর নিউট্রনের যোগফল, তাই না? তো ওখান থেকে কি হয়েছে? একটা নিউট্রন বের হয়ে গেছে, বুঝতে পারছেন? এই নিউটনটা চলে আসছে। তার মানে যদি আপনি এরকম দেখেন, ধরেন আপনি এটা জানেন না কি লিখতে হবে, আপনি এই দুইটা এটা জানেন শুধু, কি হয়ে লিখবেন বলুন তো? আপনি জানেন যে এটা থেকে একটা নিউটন তৈরি হবে, নিউটন তৈরি হতে দেখেন এখান থেকে একটা চলে গেছে, তাহলে উপরে কত যাবে? এটা আর এটা 4 তো 40 আছে, এটা চেঞ্জ হয় না, এটা তো চেঞ্জ হয় না, নিচেটা এটা 0 আছে, বুঝতে পারছেন? তো সেম ভাবে কি হতে পারে? একটা ইউরেনিয়ামকে যদি আমরা একটা নিউট্রন দ্বারা হিট করি, ইউরেনিয়াম নিউক্লিয়াসকে যদি একটা নিউট্রন দ্বারা হিট করি, তখন আমাদের আরো এক্সট্রা একটা নিউট্রন ওখান থেকে রিলিজ হয়, বুঝতে পারছেন?
সাথে কি কি তৈরি করতেছে বেরিয়াম আর এটা কি এটা ক্রিপ্টন সম্ভবত। আচ্ছা তো কিভাবে কি তৈরি করতে পারি বলেন তো, যে আমাদের কি বলে এই বেরিলিয়ামের সাথে যদি আলফা পার্টিকেল রিঅ্যাকশন করে তখন আমাদের নিউট্রন তৈরি হতে পারে। আবার তারা বেরিলিয়ামের সাথে যদি গামা পার্টিকেলের সেই গামা পার্টিকেল হিট করে তখন একটা নিউট্রন তৈরি হতে পারে। অথবা যখন আমাদের নিউক্লিয়ার রিঅ্যাকশনটা ঘটে একটু পরে দেখতেছি, মানে ইউরেনিয়ামকে যদি আমরা নিউক্লিয়াসকে যদি আমরা নিউট্রন হিট করে তখন আমাদের এক্সট্রা আরো একটা নিউট্রন রিলিজ হয়। আচ্ছা তো এই ছিল আমাদের মনে করেন যে আমরা নিউট্রন কিভাবে তৈরি করব, ঠিক আছে। আচ্ছা এখন আমি একটু পরে নিই ফিউশন আর ফিউশন, ঠিক আছে, এটা একটু ক্লিয়ার করে নিই, তারপরে ফার্টাইল আর ফিউশন ম্যাটেরিয়াল। কি বলতে বললাম তাহলে আমাদের যদি ফিউশন আর কি ফিউশন, তাই না? আচ্ছা ফিউশন মানেটা যেটা মনে রাখবেন যেটা হলো ধরুন আপনার কাছে একটা নিউক্লিয়াস ছিল, বুঝতে পারছেন, ধরেন এটা 90, এটা পারমাণবিক ভর ছিল 90, তো এটা ভেঙে গেছে দুইটা পার্টিকেল, দুইটা ভাগে। তো একটা পার্টিকেলের ধরেন আপনার মাস নাম্বার হয়ে গেছে ধরেন কত 57 ধরলাম, বলতেছি কিন্তু আরেকটা নিয়ে হয়ে গেছে কত লাগে বলুন তো, কত হলে তাহলে 33, তাই না? যেহেতু তার মাস চেঞ্জ হয়ে গেছে কি বলে অ্যাটমিক নাম্বার চেঞ্জ হয়ে গেছে, তার মানে কি এইটাও আলাদা একটা মৌলিক তৈরি হয়েছে, এটা একটা আলাদা তৈরি হয়েছে, তাই না? ব্যাপারটা এরকম দেখেন, একটু দেখেন এইটা কি ইউরেনিয়াম ছিল 92 ছিল, এটা ভেঙে দুই ধরনের মৌলিক তৈরি হয়েছিল, বেরিলিয়াম আর ক্রিপ্টন। এরপর 92 ছিল আর এরপর 56 আর 36। তাহলে কি হচ্ছে বলেন তো, ইউরেনিয়াম ভেঙে দুইটা কি তৈরি হলো, দুইটা আলাদা মলিকুল তৈরি করলো, তাই না? দুইটা আলাদা অ্যাটম তৈরি করলো, এটাকে বলা হয় ফিউশন। মানে একটা বড় নিউক্লিয়াস ভেঙে ছোট একাধিক নিউক্লিয়াসে পরিণত হওয়া, এটা কি বলে ফিউশন। আর ফিউশন জিনিসটা কি? ফিউশন জিনিসটা উল্টা, ছোট দুইটা একাধিক নিউক্লিয়াস মিলে একটা বড় নিউক্লিয়াস তৈরি করবে, ঠিক আছে? এটা মনে রাখবেন, ফিউশন ফিউশন তো কনফিউজ হয়ে যাবে। দেখেন এইটা লিখতে বড় না, আমরা এটা বড় না, বড়টা বড় না, তার মানে এটা যে তৈরি হবে এটা কি একটা বড় নিউক্লিয়াস তৈরি হবে, ছোট থেকে বড়। আর হ্যাঁ, আর এটা কি বড় থেকে ছোট হবে। তো ফিউশন ফিউশন কনফিউজ হবে, ফিউশন কোনটা ফিউশন কোনটা? যেটা বড় সেটা অনেকগুলো মিলে বড় তৈরি করবে, আর যেটা ফিউশন মানে কি বড়টা ভেঙে ছোট তৈরি করবে, বুঝতে পারছেন? আচ্ছা তাহলে আমাদেরকে কি হবে বলেন তো, নিউক্লিয়ার রিঅ্যাকশন কি হবে বলেন তো? ফিউশন না ফিউশন, ফিউশন না ফিউশন কোনটা হবে? বড়টা কেন হবে? আমরা ভেঙে আর ছোট, বড়টাকে ভেঙে ছোট মলিকুল তৈরি হবে, তাই না? তাহলে কি এটা আমাদের কি ফিউশন না ফিউশন? ফিউশন, ফিউশন রিঅ্যাকশন হবে, তাই না? আচ্ছা নিউক্লিয়ার ফিউশন রিঅ্যাকশন হবে। আচ্ছা এখন দেখি হলো আমরা ফার্টাইল এন্ড ফিসাইল ম্যাটেরিয়ালস, বুঝতে পারছেন? এই একটু জানি, এটা আমাদের ইম্পর্টেন্ট, এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। ফার্টাইল ম্যাটেরিয়াল কি জিনিস আর ফিসাইল ম্যাটেরিয়াল কি জিনিস? চেইন রিঅ্যাকশন তো বুঝেন, চেইন রিঅ্যাকশন তো পড়াবো একটু পরেই। চেইন রিঅ্যাকশন মানে কি? পরপর ঘটতে থাকে, বুঝতে পারছেন? মানে ধরুন একটা রিঅ্যাকশন করছে, এরপর সাথে সাথে ভেঙে আরেকটা রিঅ্যাকশন করা শুরু করছে সাথে সাথে। তো আপনার এইগুলো কি হয় যে আপনারা এই দেখছেন না, ওটা কি বলে? আর গ্রেনেড মানে গ্রেনেড কি বলেন তো? এটা ভেঙে ওটা থেকে ভাঙে আরেকটা পর্যন্ত দিয়ে ওটা ভেঙে আর এরকম থাকে, এরকম আর এরকম আর কি। আচ্ছা তো এই চেইন রিঅ্যাকশন হয় যে যেই ম্যাটেরিয়ালগুলো এই চেইন রিঅ্যাকশনগুলো সাস্টেইন করতে পারে, এটা চলমান থাকে, যেই ম্যাটেরিয়ালগুলো সেগুলো কি ফিসাইল ম্যাটেরিয়াল। আর যেটা একটা সময় মনে করেন কি স্টপ হয়ে যায়, মানে এটা চেইন রিঅ্যাকশনটা কন্টিনিউ করতে পারে না, সেগুলো কি ফার্টাইল ম্যাটেরিয়াল, বুঝতে পারছেন? ফার্টাইল ম্যাটেরিয়াল কোনগুলো বলেন তো? রিঅ্যাকশন একসময় স্টপ হয়ে যায়, মানে রিঅ্যাকশনটা কন্টিনিউ করতে পারে না, চেইন রিঅ্যাকশনটা কন্টিনিউ করতে পারে, সাস্টেইন করতে পারে না, সেটা কি ফার্টাইল। আর ফিসাইল কোনগুলো? চলতেই থাকে, যেটা মনে করেন রিঅ্যাকশনটা কন্টিনিউ করতে পারে, একদম তো এরকম হবে না যে মনে করেন আজীবন চলতেছে, তাই না? মানে মোটামুটি সাস্টেইন করতে পারে ওটা। আচ্ছা যেমন ফার্টাইল ম্যাটেরিয়াল উদাহরণ কি? ইউরেনিয়াম 238 বা থোরিয়াম 232, এগুলা মানে এগুলো দিয়ে যদি আমি ধরেন নিউক্লিয়ার রিঅ্যাকশন করতে যাই
ওকে সাস্টেন করবে না, স্টপ হয়ে যাবে, বুঝতে পারছেন? ফার্টাইল মেটেরিয়াল দুটো উদাহরণ কি দিচ্ছি বলেন তো? ইউরেনিয়াম আর কি ইউরেনিয়াম আর থোরিয়াম, বুঝতে পারছেন? ইউরেনিয়াম 238 আর থোরিয়াম 232, এই দুইটা কি মানে एग्जांपल, এটা কিসের एग्जांपल? ফার্টাইল মেটেরিয়ালস মানে কি? রিঅ্যাকশন বন্ধ, মানে এটা রিঅ্যাকশনটা মানে কন্টিনিউ করতে পারবে না, বুঝতে পারছেন? সাস্টেন করতে পারবে না এটা। তাহলে আর ফিসাইল মেটেরিয়াল কোনগুলো তাহলে? ইউরেনিয়াম 235 এটা কিন্তু ফিসাইল মেটেরিয়াল। ইউরেনিয়াম 238 এটা কি বললাম? ফার্টাইল, মানে এটা সাস্টেন করতে পারে না, চেইন রিঅ্যাকশন কন্টিনিউ করতে পারে না। কিন্তু ইউরেনিয়াম 235 এটা কিন্তু আবার কি বলেন, মানে এটা কন্টিনিউ করতে পারে, এটা কন্টিনিউ করতে পারে। তার মানে আমরা চেইন রিঅ্যাকশনের জন্য কোনটা ভালো? আমরা নিউক্লিয়ার চেইন ইউজ করব, কোনটা ভালো? কোনটা 35, ফিসাইল, আমার ফিসাইল ম্যাটেরিয়াল লাগবে, নট ফার্টাইল। কিন্তু ফার্টাইল ম্যাটেরিয়াল কিন্তু আবার ফিসাইলে কনভার্ট করে নেওয়া যায়, বুঝতে পারছেন? ফার্টাইল ম্যাটেরিয়াল কি করা যায়? ফিসাইলে কনভার্ট করা যায়। ওই কনভার্ট করে ফিসাইল ম্যাটেরিয়ালকে নিয়ে আমরা কি করব? নিউক্লিয়ার রিঅ্যাকশনটা করব আসলে। তো আমরা কিছু কিছু কি রাখেন আপনারা, এটা কি বলে সংকেত মনে রাখবেন, ঠিক আছে? ইউরেনিয়াম কত? এখন তো কত কত আছে? 92, 238 আগে লিখতেছেন এটা এখানে। তারপর আর কি লাগবে বলুন তো? নেপচুনিয়াম কত? এটা নেপচুনিয়াম 239 এটা মনে রাখবেন। আর এটা হলো প্রোটেক্টিয়াম, এটা কি পিইউ তাই তো? না এটা তো এই প্রোটেক্টিয়াম কি না, নামটা মনে নেই আমার। 239, ঠিক আছে? আর এটা মনে রাখবেন। আর হলো সোডিয়াম 90, তারপর হলো আর কি আছে? প্রোটেক্টিয়াম, এটা হলো 91, আর এটা হলো কি? ইউরেনিয়াম 92। আচ্ছা এইটা মনে রাখতে হবে না আপাতত, এইটা মনে রাখবেন। সোডিয়াম এটা মনে রাখেন। কি কি বলেন তো? সোডিয়াম 90, পিএতে কি এটা এটা প্রোটেক্টিয়াম, এটা প্রোটেক্টিয়াম, এটা 91, ইউরেনিয়াম 92, ঠিক আছে? তারপর এটা হলো নেপচুনিয়াম, এটা হলো কত? 93। এর সঙ্গে তো প্লুটোনিয়াম না, এটা ধ্যান দেন, নামটা ধ্যান দেন। এটা হলো 94, বুঝতে পারছেন? এই সিরিয়াল মনে রাখেন। বুঝতে পারছেন? এবার মনে রাখতে পারেন। পরে বলবো না। আচ্ছা তাহলে এখন দেখেন আমাদের ফিসাইল মেটেরিয়াল কিভাবে ফার্টাইলাইজ কি করব, আমরা রূপান্তর করব। প্রথম মনে রাখবেন এই তো দেখা একটু মাথা ইয়ে হচ্ছে না, পরিপরি লাগতেছে না, পরিণাম লাগতেছে না। মনে রাখবেন প্রথম স্টেপে হবে একটা নিউট্রন হিট করবে, সিকোয়েন্স মনে রাখবেন। প্রথমে একটা স্টেপে কি হবে? নিউট্রন দিয়ে হিট হবে, এই তো। আর স্টেপে কি উৎপন্ন হবে? গামা রে উৎপন্ন হবে, তাই তো। এরপরে যেটা উৎপন্ন হবে সেটা ভাইকে কি করবে? আমরা এটা বলা, এটা কি? ইলেকট্রন। এটা হলো বিটা রে। প্রথম স্টেপ উৎপন্ন কি? গামা রে। দ্বিতীয় স্টেপ উৎপন্ন কি হবে? কি হবে? বিটা রে। আর লাস্ট স্টেপে কি উৎপন্ন হবে? আবার বিটা রে। তাহলে প্রথম স্টেপে কি বলেন তো? গামা রে। দ্বিতীয় স্টেপে কি? বিটা রে। আর তৃতীয় স্টেপে কি? আবার বিটা রে। বুঝতে পারছেন? এই সিকোয়েন্স মনে রাখবেন। প্রথম হলো গামা, তারপর দুইবার বিটা, বুঝতে পারছেন? তাহলে আমরা কি বললাম? ফিসাইল মেটেরিয়াল বলতে কি দিয়েছিলাম? ইউরেনিয়াম, থোরিয়াম, তাই না? ইউরেনিয়াম কত? 238 বলছিলাম না? তাহলে ওটা দিয়ে শুরু করতে হবে। আমরা তো ফিসাইল মেটেরিয়াল থেকে ফার্টাইল নিচ্ছি, শুরু করতে হবে কারে দিয়ে? ফিসাইল দিয়ে। শুরু করেন। ফিসাইল কি বলেন তো? ইউরেনিয়াম কত? 92, আর কত শুরু করতে হবে? 239 দিয়ে, এই তো। আর এটা ভেঙে কি করে বলেন তো? আমি কি বলছিলাম বলেন তো? গামা। প্রথম থেকে মনে রাখবেন, প্রথম থেকে ওর সাথে কি হিট হবে বলেন তো? নিউটন।
কি উৎপন্ন হবে সেটাকে বলো গামা গামা। গামা মানে কি -1 0 তাই না? গামা সরি গামা না সরি গামা উৎপন্ন তাই না? গামা মানে কি 0 0 তাই না? এখন দেখেন তো তাহলে এটা কত হইতে পারে বলুন তো? এখানে কি হইতে পারে? আপনি এটা ভুলে যান, এটা ভুলে যান। এখানে কি হইতে পারে? এই জিনিস হইতে পারে দেখেন 92 হ্যাঁ আর সাথে এর নিচেটা কত ছিল? এই দুটো একটু নিচে চেঞ্জ 90 হবে। হয়েছে না তাহলে কি ইউনিয়ন চেঞ্জ হয়ে যাবে মলিকুলার চেঞ্জ হবে না তার মানে ইউনিয়ন থাকবে না তাই না 92 92 থাকবে তাই তো আর কি 230 এর সাথে আমরা একই যোগ হইছে তাহলে কি হবে এটা বলেন তো না ওটা বলে দিছো 238 দিয়ে শুরু হইছে তাই না 38 দিয়ে শুরু হইছে 239 বুঝলাম ফার্স্ট টাইমে কি হইছে গামা উৎপন্ন হইছে তাহলে এইবারে এটা উৎপন্ন হইছে না এটা উৎপন্ন হইছে আমাকে তাই তো এইটা নিয়ে আবার কাজ শুরু হবে আমার নাকি এরপরে তবে কি কি উৎপন্ন বলেন তো এটা এরপরে তবে কি কি রিলিজ হবে বিটা প্রথম কি বলছে কি গামা রে পরে দুইবারই বিটা তাহলে এখন আমি বিটা লিখেন দেখলাম তো এটা তাহলে বুঝতেছি কেন বলেন তো একটা মাইনাস হয়ে গেছে তার মানে এটা কবে কি হয়ে যাবে বলেন তো এবার 92 কবে কি হয়ে যাবে 91 হয়ে যাবে না 91 হয়ে গেলে এটা কোনটা হয়ে যায় পিএ হয়ে যাবে না তাহলে কি এটা কি কিভাবে লেখা যায় পিএ 91 তাই না আর এটা কি কোনো চেঞ্জ হয়েছে 230 কি চেঞ্জ হয়েছে কোনো হ্যাঁ এটা 230 থাকবে বুঝছে আচ্ছা বলেছি পিএ তে 91 না পিএ তে ও প্লাস হচ্ছে তাই না মাইনাস হতে পারে আচ্ছা মাইনাস হচ্ছে মানে হলো একটা এক্সট্রা অ্যাড হচ্ছে অ্যাড হচ্ছে তার মানে এটা 93 তে তাই না কত হইছে বলুন তাহলে এটা ন্যাপচিনিয়াম হইছে এইটা হইছে না এটা হইছে তাই তো এরপরে তো আবার এটা নিয়ে কাজ শুরু হবে এটা পুরো এটা নিয়ে কাজ শুরু হবে তাই তো 93 239 ওই কাজটা মুখস্থ করতে হবে এই পাঁচটা মুখস্থ করলেন তারপরে এই হিসাব প্রথম ধাপে কি গামা বড় দুইবার কি বিটা বিটা তাহলে হিসাব মিলে যাবে দেখবেন এত জটিল ভাবে মুখস্থ করা লাগে না এত এইটার সঙ্গে থেকে এটার সঙ্গে এটার সঙ্গে হিসাবই আপনি মিলাই দিলে লিখতে দিলে বুঝতে পারছেন আচ্ছা তাহলে বলে রাখেন পরের ধাপে কি উৎপন্ন হবে বলুন তো বিটা তাই না তাই তো এবার হিসাব করেন তাহলে একটা মানে তার মানে এখানে 94 হইতে হবে শিওর তাহলে 94 আসলে কোনটা এটা পিউ পিউ 94 আর এখানে 0 কোন চেঞ্জ হচ্ছে না তাহলে কি হচ্ছে বলেন তো কিউ 39 এটা কিন্তু আবার ফার্টাইল ম্যাটেরিয়াল সরি এটা কিন্তু ফিসার ম্যাটেরিয়াল ঠিক আছে তাহলে আমরা শুরু করছিলাম কি দিয়ে বলেন তো ফার্টাইল ম্যাটেরিয়াল আমরা পাইলাম কি ফিসার ম্যাটেরিয়াল বুঝতে পারছি এবার পাশেরটা দেখেন তো পাশেরটাও দেখেন আমরা দেখেন আমরা ফার্টাইল ম্যাটেরিয়াল দিয়েছিলাম কি 238 আর 232 থোরিয়াম 232 একটা 238 দিয়ে দেখাইছে এটা এবার 232 তো দেখেন আপনি থোরিয়াম নিছেন আপনি প্রথম দাবি কি বলছো ওকে একটা কি করতে কি হিট করতে হবে নিউট্রন দিয়ে হিট করতে হবে এটা ভুলে যান আপনি প্রথম দাবি কি করতে হবে গামা গামা মানে কি 00 তাই না গামা মানে তো 00 তাই না তার মানে তাহলে 00 যদি হয় তাহলে কি থোরিয়ামের এটা কোনো চেঞ্জ আসছে না দাদা 90 আছে 90 আছে মানে কি থোরিয়ামে আছে আর এটার সাথে কি হয়েছে বলেন তো 32 সাথে এক যোগ হয়েছে তাহলে 233 হয়ে গেছে তাই তো তাহলে এটা নিয়ে আবার কাজ শুরু করেন এবার আপনি তাই তো এটা লেখেন যা পাইছেন সেটা লেখেন এই দাবে কি উৎপন্ন বলেন তো প্রথমে একটা বিটারে তাই না বিটারে মানে এখানে মাইনাস হয়ে গেল মানে কি যোগ হয়ে 91 হয়ে গেছে তাই না 91 মানে কি ছিল এটা ছিল আর এটা কি কোনো যোগ হয়েছে উপরটা কি কোনো যোগ হয়েছিল না তাহলে কত 233 থাকবে এটা নিয়ে আবার নিয়ে যাবেন এখানে বুঝতে পারছি এবার আরেকবার এটা এই সেম ঘটনাটা করবেন তখন কি উৎপন্ন বলেন তো 91 থেকে 92 হয়ে যাবে আর এইটা 230 ছিল 233 থাকবে বুঝতে পারছেন তাহলে আপনি মনে রাখতে হবে কি শুধু বলেন তো লাস্টে গামা মনে রাখতে হবে এই পাঁচটা হ্যাঁ থোরিয়াম 90 এইটা পাঁচটা মনে রাখতে হবে পাঁচটা মনে রাখতে হবে
আর এর মধ্যে কোনটা ফিসেল মেটাল কোনগুলা এর ফাটাল মেটাল কোনগুলা এই যে ইউরেনিয়াম কত 239 সরি 238 আর কোনটা সোডিয়াম 232 এই দুটো মনে রাখতে হবে শুধু বুঝতে পারছেন ইউরেনিয়াম 238 আর কত ইউরেনিয়াম তো সোডিয়াম কত 232 আর আপনি মনে রাখা লাগবে কি কত দামে উৎপন্ন হবে গামা পরে দুই দামে উৎপন্ন হবে এটা বুঝতে পারছেন তো এত কষ্ট করে মনে রাখা দরকার এটা দেখুন মাথা হলে গেছে লিখে নিতে হবে হ্যাঁ কয়েকবার লিখলে একবার একটু লিখে দিই হিসাব করে লিখে তাহলে হয়ে গেছে কত মিনিট আছে আজকে আমাদের না তোমরা ঘুমা না না দেখেছি মনে মনটা কথা খারাপ বলতেছেন না মন খারাপ করে দেন স্যার আচ্ছা এটা চেইন রিঅ্যাকশনের দিকে আমি শেষ করি ঠিক আছে এখানে এই ম্যাথমেটিক্যাল যেটা এটা ম্যাথমেটিক্যাল আবার লাগবে না এটা বোঝাচ্ছিল কি যে আপনার ধরেন একটা 1 গ্রাম ইউরেনিয়াম থেকে কতটুকু পাইতে পারেন হিসাব করে একটু মেরে যে আপনি 1 মেগাওয়াট ডে মানে 1 মেগাওয়াট একদিনে পাবেন একদিনে 1 মেগাওয়াট পাবেন কতটুকু থেকে 1 গ্রাম থেকে এটা বলছেন আপনি আচ্ছা এটা লাগবে না আপনাদের আচ্ছা এখন দেখেন চেইন রিঅ্যাকশন এটা কিন্তু ইম্পর্টেন্ট এই চেইন রিঅ্যাকশনটা ফিজিক্সে করা আছে ঠিক আছে না তোমরা ফিজিক্সে করা ছিল এটা ফার্স্ট সেমিস্টারে চেইন রিঅ্যাকশন কি দেখেন চেইন রিঅ্যাকশনটা যদি আমি ব্যাখ্যা করি প্রথমে একটা আমাদের কি থাকবে বলতে ইউরেনিয়াম 235 এটা একটা স্লো নিউট্রন দিয়ে কি করা হবে স্লো নিউট্রন দিয়ে হিট করা হবে নিউক্লিয়াসটাকে যখন হিট করা হয়েছে তখন নিউক্লিয়াসটা কি ভেঙে গেছে ভেঙে দুইটা পার্ট হয়ে গেছে দুইটা পার্ট তো হয়েছে দুইটা ফ্র্যাগমেন্ট তৈরি করছে সেটা তো হয়েছে সাথে সাথে কি উৎপন্ন করছে বলতো ফার্স্ট নিউট্রন তৈরি করছে মানে আগে যে স্লো নিউট্রন ছিল স্পিডটা যত স্লো ছিল এখন যে নিউট্রনগুলো ওখান থেকে বের হয়েছে স্পিডগুলো কি মানে ফাস্ট তাহলে ফাস্ট দিলে কি হয় বলতো যখন আমরা ইউরেনিয়াম 238 কে স্লো নিউট্রন দ্বারা হিট করি নিউক্লিয়াস হিট করি তখন কি তৈরি হয় ফিশন ফ্র্যাগমেন্ট তৈরি হয় দুইটা ফ্র্যাগমেন্ট তৈরি হয় সাথে কি হয় আরো কিছু ফাস্ট নিউট্রন তৈরি হয় তাই তো এখন এই ফাস্ট নিউট্রনগুলো কি হইতে পারে ফাস্ট নিউট্রনগুলো আইদার হইতে পারে ওই রিঅ্যাক্টর থেকে বের হয়ে গেছে স্কেপ হয়ে গেছে ঠিক আছে আবার এরকম হইতে পারে সেটাকে আমরা মডারেটর দিয়ে স্লো ডাউন করে ফেলতে পারি মডারেটর কাজ হলো ফাস্ট নিউট্রনটা কি করা স্লো করা স্পিডটাকে স্লো করা বুঝতে পারছেন তাহলে ফাস্ট নিউট্রন কি হইতে পারে দেখেন আইদার হইতে পারে স্কিপ করে গেছে আইদার হইতে পারে কি কিছু আপনার মডারেটর বা কন্ট্রোল রোডের মধ্যে হয়ে গেছে মানে অ্যাবজর্ব হয়ে গেছে আবার কিছু হইতে পারে কি এই মডারেটর দ্বারা স্লো ডাউন হয়ে গেছে আবার বুঝতে পারছেন তাহলে দেখেন কখন কি হয়েছে বলুন প্রথম স্লো নিউট্রন দ্বারা আমরা নিউক্লিয়াস হিট করছি দুইটা আলাদা ফ্র্যাগমেন্ট তৈরি হয়েছে সাথে কি তৈরি হয়েছে ফার্স্ট নিউট্রন মানে হাই স্পিড নিউট্রন তৈরি হয়েছে তো এই নিউট্রনগুলো কি হইতে পারে তিনটা ঘটনা ঘটতে পারে কিছু নিউট্রন হইতে পারে যে স্কিপ করে গেছে বের হয়ে গেছে কিছু নিউট্রন হইতে পারে মডারেটর কন্ট্রোলার অন্যান্য যেগুলো আছে সেগুলো কি হয়েছে অ্যাবজর্ব হয়ে গেছে আবার আরেকটা কি করতে পারি আমরা মডারেটর দিয়ে স্লো করে দিতে পারি এই স্লো নিউট্রনগুলো তাহলে আমরা কি করবো তাহলে স্লো নিউট্রনগুলো কি করবে তাহলে স্লো নিউট্রনগুলো পাইলাম এটা আবার কি করবে এইটা আবার আরেকটা ইউনিয়নকে দিয়ে হিট করবে অথবা কোন একটা ফার্টাইল 230 ফার্টাইল ছিল না 230 কি ফার্টাইল ছিল না ফিসেল ছিল এটা বলেন ফার্টাইল ছিল মানে কি এটা কি সাবস্টেন্স করতে পারে না এইটাকে দেখেন এটা ফার্স্ট দাঁড়াতে পড়লাম আমরা প্রথম দাঁড়াতে কি লাগে নিউট্রন লাগে না এটা কি ছিল ফার্টাইল ম্যাটেরিয়াল ছিল ওকে থেকে ফিসেল ম্যাটেরিয়াল কি লাগতেছিল আমাদের নিউট্রন লাগতেছিল এইগুলো করতে কি পাবে এটা এই প্রোটিনটা হতে পারে যে নিউট্রনটা স্লো হয়ে আসছে বা যে নিউট্রন ফার্স্ট অবস্থায় আছে সেটা কি হতে পারে তার মানে এটা এখানে এই ফার্টাইল ম্যাটেরিয়ালের সাথে হিট করতে পারে ওখান থেকে আবার কি ফিসেল ম্যাটেরিয়াল তৈরি করতে পারে বা আরেকটা কি করতে পারে সেই স্লো ম্যাটেরিয়ালটা সরাসরি এটা ফিসেল ম্যাটেরিয়ালে গিয়ে হিট করতে পারে সেখান থেকে আবার এই দেখেন আবার চেইন রিঅ্যাকশনটা কি হতে পারে এইটা যেটুকু আবার দেখেন লাস্টে কিন্তু সেটাই আসছে বুঝতে পারছেন চলতেই থাকবে তাহলে এটা কখন কি হবে বলেন তো থামবে কখন এটা বলেন তো
করাই নিলে স্লো ইয়াটা সেটা তো আছে ফুয়েল আপনার যদি হয়ে যায় যে থামবে কখন বলতো যদি এরকম হয় যে যে যতটুকু স্কেপ করে গেছে যতটুকু মনে করেন অ্যাবজর্ব হয়েছে এগুলোর তুলনায় যদি আপনার ফার্স্ট নিউটনটা কম হয় যতগুলো ফার্স্ট নিউটন ছিল ধরেন আপনার নিউটন যত ফার্স্ট নিউটন আছে আপনার কাছে সেগুলো আচ্ছা কারো যদি দেখা পড়ার কি এটা তো বুঝছেন এটা বলেন আচ্ছা কি বলছো বলতো কি হইতে পারে ফার্স্ট নিউটন কি হইতে পারে escape of neutron from the fusionable materials মানে ম্যাটেরিয়ালস থেকে যে নিউটনটা যদি escape হয়ে যায় বের হয়ে যায় ফিউশন ক্যাপচার বাই ইউনিট 35 প্রোটন 239 ইউনিট 232 মানে যে এগুলোর সাথে কি করতে পারে বলেন তো নিউক্লিয়াসের সাথে হিট করতে পারে কি আর টর্না কি করতে পারে বলেন তো নন ফিউশন ক্যাপচার বাই মডারেটর কন্ট্রোলার ফিউশন ফ্র্যাগমেন্ট এন্ড বাই ইম্পিউরিটি এটসেট্রা মানে যদি আবার সহজ ভাষায় বলি ওই ফার্স্ট নিউটনগুলো কি হতে পারে আইদার স্কিপ করে দিতে পারে আইদার অন্য কোনো কি করতে পারে অন্য একটা ইউনিয়নের সাথে কি হিট করতে পারে তাই তো আবার আরেকটা কি ঘটনা করতে পারে মডারেটর নিজে একদম করে ফেলতে পারে তাই তো মডারেটর তো স্লো করতে যাচ্ছে কিন্তু তো সামহাও মডারেটর একদম হয়ে গেছে কিছু এটা হতে পারে সামহাও ওখান থেকে স্কিপ করে গেছে এটা হতে পারে আর বাকিগুলো কি করবে ইউনিয়নের সাথে হিট করছে এই তিনটা ঘটনাই তো করতে পারে তাই না এখন যদি ইফ দ্য নিউট্রন প্রডিউস ইন দ্য চেইন রিঅ্যাকশন মানে বলতে যাচ্ছে যতগুলো আমাদের একটা চেইন রিঅ্যাকশন যতগুলো নিউট্রন তৈরি হবে সেটার পরিমাণ যদি আর যেখানে এই তিনটা প্রসেসে ব্যয় হচ্ছে সেটা থেকে কম হয় তাহলে তখন কি হবে বন্ধ হয়ে যাবে মানে সোজা যতটুকু প্রডিউস হচ্ছে তার থেকে যদি বেশি ব্যয় হয় তখন কি হবে বন্ধ হয়ে যাবে এটা সম্ভব এখন প্রডিউস করতে কম ব্যয় হচ্ছে বেশি সম্ভব সম্ভব না মানে সোজা কথা আপনার যতটুকু লাগতেছে তার তুলনায় আপনার উৎপাদন হচ্ছে কম ওই অবস্থায় দেখবেন যে যতটুকু আপনার নিউট্রন লাগতো তাতে নিউট্রন তো কম উৎপন্ন হচ্ছে তখন তো আস্তে আস্তে কি হচ্ছে ছেড়ে যাচ্ছে না যখন নিউট্রন যদি আপনার কোনো হয় কম তার মানে ইউরেনিয়াম পরবর্তী ধাপের যে ইউরেনিয়ামের সাথে আরেকটার সাথে হিট করে নাকি তো আপনি সোজা কথা বলবেন ধরেন 10টা নিউট্রন তৈরি হয়েছে তাই তো এই 10টা ধরেন অন্য কোনো লস হয় না এই 10টা কি 10টা আবার ইউরেনিয়ামের সাথে গিয়ে হিট করতে পারে তাই না তাই তো এটা যদি পরিমাণ কমে যায় তো এটার কি হবে এখানে হিট করার পরিমাণ কমে যাবে তো ওর থেকে আবার নিউট্রন উৎপন্ন ছিল না তো এই হিট করার পরিমাণ যদি কমে যায় নিউট্রনের রিলিজ হওয়ার পরিমাণ আবার কমে যাবে আস্তে আস্তে কমতে 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 শেষ হয়ে যাবে না এইভাবে আসলে কি থেমে যাবে বুঝতে পারছেন ক্লাস আমরা এই বন্ধই করি বেশি বললে আবার মাথার উপর দিয়ে যাবে তাহলে আজকে এই বন্ধু শেষ ভিডিওটা একটা সাবজেক্ট মানে নেক্সট দিন এখান থেকে কন্টিনিউ